তো টুইল এভাবে করে আমরা আঁকতে পারবো। তো ক্লাসিফিকেশন যেটা বলছিলাম এখানে অ্যাকর্ডিং টু ওয়ে অফ কনস্ট্রাকশন, ওয়ার্প ওয়ে টুইল, ওয়েভ টু টুইল। আমরা এই টুইলটাকে এতক্ষণ যে আঁকলাম সেটা ওয়ার্পের দিকে আঁকলাম। হ্যাঁ, মানে এই যে টু আপ বলতেছি ওয়ার্পের দিকে, টু ডাউন বলতেছি ওয়ার্পের দিকে, মানে ওয়েভ বরাবর আঁকছি। যদি আমি একটা টুইল ওয়েভ ওয়েতে আঁকি, মানে ওয়েভের দিকে, ওয়েভ ডিরেকশনে, যেমন মনে করো আমি একটা 2/3 টুইল আঁকবো অথবা 2/2 আঁকবো। খেয়াল করো যে 2/2 টুইলই আঁকবো আমি, কিন্তু আমার ওয়ে অফ কনস্ট্রাকশন মানে টুইল আঁকার যে ওয়ে বা মানে যে দিকে বা যে পদ্ধতিতে আমি আঁকবো সেটা ওয়েভ টুয়েতে আঁকবো। তো তার মানে আমার এই যে আপ ডাউন যে ব্যাপারটা, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, এই ব্যাপারটা এখন ওয়েভের দিকে চিন্তা করতে হবে। কিভাবে? এই যে ওয়ান আপ, টু আপ, ওয়ান ডাউন, টু ডাউন, দেখো ব্যাপারটা আগের চেয়ে উল্টে গেছে না? বুঝতেছো পার্থক্যটা? আগে আমরা এই যে ওয়ান আপ টু আপ করতেছিলাম হচ্ছে উপরের দিকে, মানে ওয়ার্পের দিকে। এখন এই আপ এবং ডাউনের ব্যাপারটা আমরা চিন্তা করতেছি ওয়েভের দিকে। ওয়ান আপ, টু আপ, ওয়ান ডাউন, টু ডাউন। তো এর পরের ঘরটা শুরু করবো এক ঘর উপরের কোণা থেকে, এই যে এখান থেকে শুরু করবো। ওয়ান আপ, টু আপ, ওয়ান ডাউন, লাস্ট হচ্ছে এই টু ডাউন। এবং এই লাস্ট 3 নাম্বারটাও আমরা এই যে এই ঘর থেকে এক ঘর উপরের কোণা থেকে শুরু করবো, কর্নার থেকে শুরু করবো। ওয়ান আপ, এই টু আপ, তারপরে ওয়ান ডাউন, টু ডাউন, এবং লাস্টে হচ্ছে এই যে ওয়ান আপ, টু আপ, ওয়ান ডাউন, টু ডাউন। তো এটাও কিন্তু একটা টুইল হয়েছে, আগের মতো একটা টুইল হয়েছে। বাট পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটার এই টুইলটা আঁকতে গিয়ে আমরা যে কনস্ট্রাকশন প্রিন্সিপাল নিয়েছি সেই প্রিন্সিপালটা ওয়েভ বরাবর, হ্যাঁ, ওয়েভের দিকে আমাদের চিন্তা ভাবনা ছিল। আমরা আঁকছি হচ্ছে ওয়েভ বরাবর চিন্তা করে। আর প্রথম যেটা দিচ্ছিল সেটা হচ্ছে ওয়ার্প বরাবর চিন্তা করে আঁকছি। তো এই ওয়ে অফ কনস্ট্রাকশনের ভিত্তিতে টুইলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ওয়ার্প ওয়ে টুইল আর এটা হচ্ছে ওয়েভড ওয়ে টুইল। ওয়ার্প ওয়ে টুইল মানে হচ্ছে টুইলটা অঙ্কন করা হয় বা আঁকা হয় ওয়ার্পের দিকে বেস করে, আর ওয়েভ টু এ টুইল হচ্ছে টুইলটা আঁকা হয় ওয়েভটের দিকে বেস করে। টুইল ডিরেকশনের উপর ভিত্তি করে টুইল দুই ধরনের হতে পারে। এস টুইল, জেড টুইল। ঠিক আছে? তো এস আর জেড এটা ব্যাপারটা আলাদা করে বলার দরকার নাই, এটা একটু আগেই বুঝছো যে যেটা ইংরেজি এস অক্ষরের সাথে মিলে যায়, হ্যাঁ, মানে লেফট হ্যান্ডের সাথে মিলে যায় সেটা হচ্ছে এস টুইল। আর যেটা ইংরেজি জেড অক্ষরের সাথে মিলে যায় মানে রাইট হ্যান্ডের সাথে মিলে যায় সেটা হচ্ছে জেড টুইল। ফেস ইয়ারের উপর ভিত্তি করে টুইলকে 3 ভাগে ভাগ করা যায়। ওয়ার্প ফেস টুইল, ডাবল ফেসড। ওয়ার্প ফেস টুইল যেমন এই যে এই টুইলটার কথা চিন্তা করো, এই টুইলটাতে
তুমি ওয়ারপিএন বেশি দেখতে পাচ্ছ নাকি ওএফটিএন বেশি দেখতে পাচ্ছ? সবুজ গুলো যদি ওয়ারপিএন হয়ে থাকে তাহলে সবুজ গুলো স্যার বেশি দেখা যাচ্ছে, ওয়ারপিএন বেশি দেখা যাচ্ছে স্যার। লাল ইয়ান কম দেখা যাচ্ছে? স্যার সেম দেখা যাচ্ছে মনে হচ্ছে। না না সমান না, দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বলো, কোনটা বেশি দেখা যাচ্ছে? আর লালগুলো লালগুলো কি বলছিলা বলো তো আবার। স্যার তো দুটাই সমান মনে হচ্ছে। হ্যাঁ, এখানে তো দুইটাই সমান দেখা হ্যাঁ যাচ্ছে, স্যার এখানকার দুইটাই সমান। সুতরাং এটাকে আমরা বলতেছি ডাবল ফেজড। অর্থাৎ যেই টুইল কাপড়ের ওয়ার্পের ইয়ার্নের সংখ্যা বা ওয়ার্পের ইয়ার্নের পরিমাণ ওয়েস্ট ইয়ার্নের পরিমাণ একই থাকে, একই দেখা যায়, মানে টুইল লাইন যে তৈরি করে সেটা ওয়ার্পিয়ানও তৈরি করে, ওয়েস্টিয়ানও কিন্তু তৈরি করে। তো ওয়ার্পিয়ান এবং ওয়েস্টিয়ান যখন একই ধরন, একই সাইজের বা একই রকমের টুইল লাইন তৈরি করে তখন সেটাকে ডাবল ফেজড বলা হয়। ঠিক আছে, যেমন এটা। তো এটাতে এই এই যে লাল দিয়ে একটা টুইল লাইন তৈরি হয়েছে, আবার সবুজ দিয়েও একটা টুইল লাইন তৈরি হয়েছে, এই দুইটা টুইল লাইন একই রকম, মানে দুইটা ইয়ার্ন মিলে, এই জন্য এটাকে ডাবল ফেজ বলছি। আবার একটু ভালো করে খেয়াল করো, এই যে কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি যে ওয়ারপিয়ানটা দেখতে পাচ্ছ সবুজগুলা, কাপড়ের ঠিক বিপরীত পাশ থেকে, কাপড়ের উল্টা পাশ থেকে যে দেখতেছে, সে কিন্তু এই সবুজ জায়গাটাতে, তুমি যেখানে সবুজ দেখতেছো সেখানে কিন্তু সে লাল দেখতেছে, তুমি যেখানে লাল দেখতেছো সেখানে কিন্তু সে সবুজ দেখতেছে। তার মানে কাপড়ের ওই পাশ থেকে দেখলেও কিন্তু কাপড়টাকে একই রকম টুইল লাইন দেখা যাবে, মানে লাল দিয়ে সবুজ দিয়ে একটা একই রকম লাইন তৈরি হবে। তাও এই জন্য এটাকে বলা হয় ডাবল ফেজ। আমরা একটা ওয়ার্প ফেজ একে দেখাই, যেমন 3 আপ 1 ডাউন, তিনটা আপ একটা ডাউন, দুইটা, তিনটা আপ একটা ডাউন, 2 আপ 3 আপ 1 ডাউন। এই টুইলটা দেখো, এখানে এই সবুজ ইয়ার্নটা কিন্তু একটা টুইল লাইন তৈরি করেছে, আবার লালটাও কিন্তু একটা টুইল লাইন তৈরি করেছে, বাট কোন টুইল লাইনটা বেশি প্রমিনেন্ট বা বেশি ফুটে উঠছে? সবুজটা। তো সবুজটা কোন ইয়ার্ন? একটা টুইলের মধ্যে যদি ওয়ার্পিয়ানটা বেশি ফ্লুট হয়, বেশি ভেসে থাকে, বেশি দেখা যায়, হ্যাঁ, টুইল টুইল গঠনে তার অবদানটা বড় বড় থাকে, বেশি থাকে, তখন সেটাকে বলা হয় ওয়ার্প ফেজ টুইল। অর্থাৎ ওয়ার্পিয়ানটা সেখানে বেশি প্রমিনেন্ট, ওয়ার্পিয়ানটাই মূলত টুইলটাকে বেশি ফুটিয়ে তুলেছে, বা যে টুইল লাইনটা আছে সেখানে সে একটু বড় টুইল লাইনটা তৈরি করেছে হচ্ছে ওয়ার্পিয়ান, তখন সেটাকে বলা হয় ওয়ার্প ফেজ টুইল। তো তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্প ফেজ টুইল। আবার ওয়েব ফেজড হতে পারে টুইল, যেমন আমি যদি এটাকে 1 আপ 3 ডাউন করে ফেলি, বা সব 4 রিপিটে না করে একটা 5 রিপিটে করে দেখাই। মনে করো 2 আপ 3 ডাউন, নাম কি? নাম হচ্ছে 2/3 টুইল, জেড টুইল। এই যে 2/3 মানে 2 আপ 3 ডাউন। তো এইটাতে দেখো আমার টুইল লাইন তো তৈরি করেছে ওয়ার্পিয়ান ওয়েস্টিয়ান, সবগুলা টুইলই, যত টুইলই তুমি দেখতে পারবা সেখানে টুইল লাইন শুধুমাত্র ওয়ার্পিয়ান তৈরি করবে না, ওয়েস্টিয়ানও তৈরি করবে, মানে আপ যেখানে সেখানে তো ডাউন থাকবেই। তো ডাউনটাও একটা টুইল লাইন তৈরি করে।
তো এখানে কিন্তু টুইল লাইন তৈরি করেছে যে আপ গুলা মানে সবুজ গুলাও করেছে, আবার ডাউন গুলা যে লাল গুলাও করেছে। বাট কোনটা বেশি প্রমিনেন্ট? স্যার লালগুলো স্যার। লাল, কারণ লাল তিনটা মিলে একসাথে করে 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 লাইন তৈরি করেছে, আর সবুজ গুলো হচ্ছে দুইটা দুইটা মিলে একসাথে টুইল লাইন তৈরি করেছে। তো এখানে যেহেতু ওয়েফটিয়ানটা মানে এই যে লাল গুলো হচ্ছে ওয়েফটিয়ান, তো ওয়েফটিয়ানটা বেশি প্রমিনেন্ট বা ওয়েফটিয়ানটাই বেশি দেখা যাচ্ছে টুইলের মধ্যে, সেজন্য এটাকে বলা হয় ওয়ে টুইল, ওয়েফট ফেসড আর কি, সরি ওয়েভ ফেসড। তো অ্যাকর্ডিং টু ফেস ইয়ার্ন আমরা ওয়ার্প ফেসড, ওয়েভ ফেসড আর ডাবল ফেসড এই তিন ভাগে ভাগ করতে পারি। আর ফাইনালি টুইলকে ভাগ করা যায় আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে, টুইস্টের স্ট্রাকচারটা বা ডিজাইনটা, নেচারটা বা নেচার বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি তিন ভাবে। টুইলের নেচার অনুসারে তিন রকম হতে পারে: সিম্পল টুইল, এক্সটেন্ডেড, মাল্টিপল টুইল। সিম্পল টুইল আমরা যতগুলো টুইল আঁকি নর্মালি সেগুলো হচ্ছে সব সিম্পল টুইল। যেমন এই যে আমি 2/3 আঁকলাম, 1/3 আঁকলাম, 3/2, 2/2, এরা সবই সিম্পল টুইল। কিন্তু এক্সটেন্ডেড টুইল বলা হয় যখন মানে টুইলের মধ্যে ফ্লুটিং একের বেশি হয়ে থাকে, তখন সেটাকে এক্সটেন্ডেড বলা হয়। মানে এক্সটেন্ডেড উদাহরণ হচ্ছে এরকম, মনে করো 2/3, এটা এক্সটেন্ডেড। কেন? ওয়ান নাই কোনো। কিন্তু এই যে 3/1 এটা কখনো এক্সটেন্ডেড টুইল হবে না। এক্সটেন্ডেড টুইল হওয়ার জন্য সিম্পল নেচারটা থেকে তাকে বের হয়ে আসতে হবে। সিম্পল নেচারটা কি? একটা ডাউন দিয়ে বা একটা আপ দিয়ে কিন্তু টুইল হতে পারে। আর এক্সটেন্ডেড যখন আমরা বলছি তখন আপ বা ডাউন একাধিক হতে হবে, মানে উপরে যে সংখ্যা নিচে এবং যে সংখ্যা এই সংখ্যাগুলো কখনো এক হবে না, একের চেয়ে বেশি হবে। 2/3, 2/4, 4/2, হ্যাঁ 3/2, 2/2, এগুলা সব হচ্ছে কি এক্সটেন্ডেড। কিন্তু 2/1 এটা কি এক্সটেন্ডেড? না স্যার। তাহলে এটা এই 3/2 হতে পারে, 2/2 হতে পারে, এগুলো হচ্ছে উদাহরণ। আর সিম্পল গুলোর মধ্যে এই যে 1 থাকতে পারে। সিম্পল কিরকম? মনে করো 2/1, 1/3, 3/1 এরকম হতে পারে সিম্পল গুলা। মাল্টিপল টুইল একটা কনসেপ্ট যেটা আমরা পরবর্তীতে মানে ডিজাইন করার সময় আমাদেরকে ব্যবহার করতে হবে। তুমি একটা নর্মাল টুইলের কথা চিন্তা করো, ধরো আমরা এরকম একটা 8 রিপিটের মধ্যে একটা টুইল আঁকবো। তো এই 8 রিপিটের মধ্যে টুইল আঁকতে গেলে আমি কি কি টুইল আঁকতে পারবো বলো তো একটু, আমার কাছে সম্ভাবনা কি কি? স্যার 4/4, 5/3 এরকম আছে। 5/3, 4/4 এরকম আঁকতে পারি। তো আমি মনে করো 5/3 আঁকি, হ্যাঁ 5 আপ, 5 আপ, হ্যাঁ 1 আপ, 2 আপ, 3 আপ, 4 আপ, 5 আপ, 4 আপ, 5 আপ, 1 আপ, 2 আপ, 3 আপ,
4 5 here এই টুইলটা, তাই তো? এই টুইলটার কোনো অসুবিধা খুঁজে পাচ্ছ কিনা তোমরা? এই টুইলটার মধ্যে কোনো অসুবিধা বা কোনো ফ্লাও, কোনো খুঁত আছে কিনা এটার মধ্যে, বা কোনো সমস্যা আছে? গ্যাপ অনেক, হ্যাঁ, সুতার মাঝে স্যার গ্যাপ অনেক বড়, খুলে যাবে মনে হয়। হ্যাঁ, সুতার মধ্যে ইন্টারলেসমেন্ট অনেক কম। যে দেখো এইখানে এই সুতাটা এখান থেকে এই পর্যন্ত 5টা ইয়ার্নের উপর দিয়ে যাচ্ছে, মানে একটা সুতা 5টা সুতার উপর দিয়ে গিয়ে তারপর ইন্টারলেসমেন্ট করতে। তো তার মানে কি, আমার কাপড় তৈরি করার মূল উদ্দেশ্য কি? আমরা কাপড় কেন তৈরি করি? কাপড় তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে ইন্টারলেসমেন্ট বাড়ানো, যাতে করে এরা কম্প্যাক্ট থাকে, কাপড়টা ফার্ম হয়, মজবুত হয়। কিন্তু আমি যদি কাপড়ের মধ্যে সুতাগুলো ইন্টারলেসমেন্টই না দেই, 8টা 5টা 6টা সুতা পরে যদি একটা ইন্টারলেসমেন্ট দেই, তাহলে এই সুতাগুলো তো উপরে কাপড়ের উপরে ভেসে থাকবে, এটাকে যে কোনো সময় কোথাও ঘষা খেলে সুতাটা খুলে ছিঁড়ে চলে আসবে। তুমি যদি বড় বড় সেলাই দিয়ে সুতার কাজ করো, ওই যে অনেক সময় দেখবে না, বাসায় যে কাজ করে সুতার, ওই যে বড় বড় সেলাই দিয়ে এই কাজগুলো করে, তো ওই সুতাগুলো তো উপরে ভেসে থাকে। তো এখানে কাপড়ের মধ্যে তো একই ঘটনা ঘটবে। কাপড়ের যে সুতাগুলা, সেই সুতাগুলা বাইন্ডিং অবস্থায় থাকবে কম, ফ্লুটিং অবস্থায় থাকবে বেশি, মানে ভেসে থাকবে বেশি। তো এই ভেসে থাকলে সুতা খুলে আসবে, কাপড়টা তার মানে কাপড় তৈরির যে মূল উদ্দেশ্য সেটাও আমাদের সাধিত হবে না। তাহলে কি আমরা 8x8 রিপিটের মধ্যে টুইল আঁকবো না, বা 8 রিপিটের মধ্যে টুইল ডিজাইন তৈরি করব না? করব, কিন্তু সে করতে গেলে আমরা তখন এই সিম্পল নেচার থেকে বের হয়ে এসে মাল্টিপল টুইল করব। আমি এই 8 রিপিটের মধ্যে অন্যভাবে করতাম কাজটা, যে আমি এই 5/3 না করে, 4/4 না করে, বা 6/2 এই বড় ফ্রুট না নিয়ে, আমি যদি এই 8 রিপিটের মধ্যে আর একটু ছোট করে নিতাম, মনে করো 1/2, তারপরে 3/2, 1/2, 3/2, 3 4 5 6 7 8, হ্যাঁ 8 হয়ে গেল। যদি আমি এভাবে করতাম, মানে দুইটা টুইল নিতাম, 1 up 2 down, 3 up 2 down, তাহলে কিন্তু আমার 8টা রিপিট ঠিকই হইতো, 3 একে 4 5 6 7 8টা। হ্যাঁ, তো তখন কিন্তু এই টুইলটা ওরকম হইতো না। যেমন এই টুইলটা যদি আমরা আঁকি, 1 up 2 down, দেখো এই 1 up 2 down, তারপরে কিন্তু 3 up 2 down আছে আবার। 1 up 2 up 3 up, এই 1 down 2 down। তো একইভাবে আমাদের যেহেতু এটা টুইল, আমরা এরপর একটা এক কোণার উপর থেকে শুরু করবো, এখান থেকে 1 up 2 down, দুটো ডাউন দিলাম, তারপর 3 up, 1 up 2 up 3 up, তারপর 1 ডাউন, এই নিচে হচ্ছে আরেকটা ডাউন, 2 ডাউন হবে। তো একইভাবে লাস্টের গুলো করতেছি, 1 up 2 down, 1 2 3 up, তারপর নিচে 2 ডাউন আছে, 1 up, দুইটা ডাউন, তারপর 1 up 2 up 3 up, এই 1 up 2 down, তারপর 1 up 2 up 3 up, এই 1 up 2 down, তারপর 1 2 3 up, দুটা ডাউন, তারপর হচ্ছে 1 up 1 down 2 down, 1 up 2 up 3 up, 1 up 2 down, finally 1 up 2 down 3 up, 1 up 2 up 3 up, 1 down 2 down।
এই যে আমরা এটাই আঁকলাম, ওয়ান আপ টু ডাউন, থ্রি আপ টু ডাউন। জাস্ট প্রথমটা শুরু করেছি এখান থেকে, তারপরটা এখান থেকে, তারপরটা এখান থেকে, তারপরটা এখান থেকে, এই উপরে। এটা আমাদের একটা টুইল। তো আমার এইটা রিপিটের মধ্যে এটাও একটা টুইল, তাই না? এখন এটার মধ্যে কি ওই অবস্থা আছে যেখানে লঙ্গার ফ্লুট ছিল? লঙ্গার ফ্লুটের সমস্যা আছে? না স্যার। এই জন্য যখন টুইলের রিপিট সাইজটা বড় হয়, টুইলের রিপিট সাইজটা 5 এর বড় হয়ে যায়, 6 বা তার চেয়ে বড় হয়, তখন আমরা সিম্পল টুইল করি না বা এক্সটেন্ডেড টুইল করি না, তখন সেটাকে আমরা মাল্টিপল টুইল করি। অর্থাৎ 3-4টা টুইল মিলে ওই ওই রিপিটটাকে আমরা কমপ্লিট করি। মনে করো তোমাকে 12x12 টুইল আঁকতে বললাম, তো 12x12 টুইল তো তুমি 6x6, 8x4 আঁকতে পারো, আঁকা যাবে, মানে আঁকার জন্য তো কোনো সমস্যা নাই, বাট টেকনিক্যালি এটা ফিজিবল হবে না। টেকনিক্যালি ফিজিবল হবে 12 রিপিটের জন্য আমাদের মাল্টিপল টুইল আঁকা। তাহলে 12 রিপিটের জন্য সংখ্যা আমি মিলিয়ে নিব, মিলিয়ে মাল্টিপল টুইল আঁকবো। তো এটা কি বলা হয়? মাল্টিপল টুইল। তো আমরা এই যে টুইলের ক্লাসিফিকেশনটা পড়লাম,